না, স্বামী ছাড়াই তোকে সংসার করতে হবে। কঠোর গলায় বলল নিহান। নিহানের কথা শেষ হওয়ার সাথে সাথে দৃষ্টি নিহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে রুমে গেল। রুমে গিয়ে জোরে জোরে বলতে শুরু করলো, থাক বাবা, অন্য কোথাও গিয়ে কাজ নেই। স্বামী ছাড়া আবার সংসার করা যায় নাকি? দৃষ্টি রে, তোর কপাল খারাপ বুঝলি? নয় তেমন খাটাসের মতো স্বামী জোটে তোর কপালে। বিয়ের আগে কত ভালোবাসা দেখিয়েছে, চিরকুটে কত ঢঙের কথা লিখতো। চিরকুটগুলো পড়লে মনে হতো সে বুঝি ভালোবাসার গোডাউন, সেই গোডাউন থেকে ভালোবাসা ছাড়া অন্য কিছুই বেরোবে না। কিন্তু আমি ভুল ছিলাম, সে আদতে একটা করল্লার গোডাউন। সেজন্যই আজ তার মুখ দিয়ে শুধু তেতো কথাই ডেলিভারি হচ্ছে। এই ছিল আমার কপালে। দৃষ্টির কথাগুলো শুনে নিহানের হাসি পেল। ওর বউটার যে অভিমান হয়েছে সেটা বুঝতে আর বাকি নেই। মেয়েটা ওর কাজ বাড়িয়ে দিল, এখন আবার তার অভিমান ভাঙাতে হবে। তার মনোকাশ থেকে মন খারাপের মেঘেদের ছুটি দিতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে। কত কাজ নিহানের। সে হাসি মুখে রুমে ঢুকলো। দৃষ্টি তখনও বকবক করছে আর কাপড় গোছাচ্ছে। নিহান গিয়ে দৃষ্টিকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। দৃষ্টিকে কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর কোমল রাঙা ঠোঁটে নিজের পুরুষ্ট ঠোঁট ডোবালো। দৃষ্টি, মন দিয়ে শোন। তোরা যে এখান থেকে চলে যাচ্ছিস, এটা নিয়ে চাচা কিছু একটা সন্দেহ করছে। তোকে যদি চাচা কিছু জিজ্ঞেস করে কখনোই বড় মার কথা বলবি না। মামি যেগুলো শিখিয়ে দিয়েছে সেগুলোই বলবি। আর নিহান ভাইয়া রেগে আছে, সেজন্যই বড় মার কথা শুনতে পাচ্ছে না। এখুনি বড় মার বিষয়ে কোনো কথা ভাইয়াকে বলতে যাবি না। কিছুদিন যা, যখন দেখবি ভাইয়ার রাগ কমেছে তখন বড় মাকে নিয়ে কথা বলবি। চেষ্টা করবি বড় মার সঙ্গে ভাইয়াকে মিলিয়ে দিতে। একটা কথা সবসময় মনে রাখবি, একজন মা কখনোই খারাপ হয় না, তারা সর্বদাই সন্তানের সুখের চিন্তা করে। তাই মাঝে মধ্যে তারা একটু আধটু ভুল করে, আর সকল ভুলেই যে ক্ষমার অযোগ্য এমনটাও কিন্তু নয়। তুই কখনোই ভাইয়ার সামনে বড় মার সম্পর্কে নেগেটিভ কিছু বলবি না। নিজেও বড় মাকে সম্মান করবি, আবার অন্যের সামনে তার সুনাম করবি। সুখ কিন্তু সহজ প্রাপ্য নয়। সুখ পেতে চাইলে ত্যাগ আর ধৈর্যের প্রয়োজন হয়। তোকে ধৈর্য ধরতে শিখতে হবে। সব সময় মায়ের কথা মনে করবি, সব সময় মায়ের কথা মনে করবি, চিন্তা করবি মা কেমন ছিল, কিভাবে সংসার করেছে, সকলের সঙ্গে কেমন আচরণ করেছে। দেখবি সুখ তুই পাবি। কুহুর কথাগুলো শুনে দৃষ্টি ফুপিয়ে কেঁদে উঠল। আজ সকাল থেকেই ওর মাকে মনে পড়ছে। মা বেঁচে থাকলে হয়তো ওদের এতটাও অপদস্থ হতে হতো না, এই বয়সে সমাজের কঠিন রূপ দেখতে হতো না। দৃষ্টিকে কাঁদতে দেখে কুহু ওকে জড়িয়ে ধরল। দৃষ্টিকে দেওয়ার মতো কোনো সান্ত্বনার বাণী ওর জানা নেই, তাই কুহুও কেঁদে উঠল ফুপিয়ে। ওরা দুজনেই কাউই লক্ষ্য করেনি তাহমিন আক্তার এতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলেন। ওদেরকে কাঁদতে দেখে তাহমিন আক্তারের চোখে পানি আসলো। তিনি আঁচলে চোখ মুছে ভেতরে ঢুকলেন। কি হচ্ছে এখানে? এত কান্নাকাটি কিসের? দুজনের চোখের পানিতে রাশিদিন বাড়িতে বন্যা বয়ে দিয়েছে, সেটা কি তোরা দেখতে পাসনি? তাহমিনা আক্তারের গলা পেয়ে দৃষ্টিকে ছেড়ে দিয়ে চোখ মুছল কুহু। দৃষ্টিও চোখ মুছে তাকালো মামির দিকে। দু বোন কেউ কিছুই বলল না। ওদেরকে চুপচাপ থাকতে দেখে তাহমিনা আক্তার বললেন, আমি সবসময় ছেলেদের জন্য একটা সহজ সরল বউ চেয়েছি। চেয়েছি এই সংসার যেন তারা আগলে রাখে, সবাইকে নিয়ে থাকে। বড় ছেলে তো আমার চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের সুখ খুঁজে নিয়েছে, সে ভালো থাকুক। তবে আমি তাহমিদকে নিয়ে চিন্তায় ছিলাম, ভয়ও ছিল আমার, যদিও সেও বড় ভাইয়ের পথে হাঁটে। কিন্তু না, আমার ছেলেটা ওর বড় ভাইয়ের মতো বেইমান হয়নি। আমার চাওয়া সে পূরণ করেছে। আমি শুধু সহজ সরল সংসারী বউ খুঁজেছি, কিন্তু তাহমিদ আমাকে খাঁটি সোনার টুকরো উপহার দিয়েছে। আজকে আমি নিশ্চিত এই সংসার ভাঙন আসবে না কোনোদিন। আমার ছোট ছেলের বউ কোনো দিন ভাঙতে জানে না, সে গড়তে জানে। সে সব কিছু গড়ায় বিশ্বাসী। তাহমিনা আক্তার আনন্দে কেঁদে ফেললেন। তিনি চুমু দিলেন কুহুর কপালে। এমনিতেই কি বলি আমার কপাল মন্দ? শ্বশুরবাড়ির ভালোবাসা আবার কোনোদিনও পাওয়া হবে না বোধ করি। সারা জীবন বোন আর বোনের শাশুড়ির মধ্যকার মধুর সম্পর্ক দেখেই কাটাতে হবে। কৃত্রিম আফসোস নিয়ে বলল দৃষ্টি। দৃষ্টির কথা শুনে হেসে ওকেও চুমে দিলেন তাহমিনা আক্তার। হাসতে হাসতে বললেন, পাজি মেয়ে, শাশুড়ি ভালোবাসে না তো কি হয়েছে?
আমরা আছি কি করতে? অবশ্য তোর শাশুড়িও পথে আসতে শুরু করেছে। কয়েকটা মাস অপেক্ষা কর, দেখবি তোর শাশুড়িও তোকে মাথায় তুলে রাখবে। এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা তোর নতুন সংসারে তোকে পৌঁছে দেব। সবাই তৈরি হয়ে তোর অপেক্ষাই করছে। আমরাও রেডি। তবে রাখির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আয়। মেজবামের কথা শুনে দৃষ্টি রুম থেকে বেরিয়ে রাখি আক্তারের কাছে গেল। আপনি কি সত্যি ইউকে যেতে চান না? কেন এমন পাগলামি করছেন? বিয়ের পর কিন্তু অনেকেই বাইরে পড়তে যায়। তবে আপনি কেন ছেলে মানুষই করছেন? কেন এমন হুট করে সিদ্ধান্ত নিচ্ছেন? নিজের ভালো বুঝতে চাইছেন না কেন? কাতর গলায় জিজ্ঞেস করলো কুহু। আমি কোনো হঠকারী সিদ্ধান্ত নেইনি বউ। আমি শুধুমাত্র আমার বউকে রেখে যেতে চাই না, জন্যই দেশে থাকতে চাচ্ছি। কুহুকে বুকে জড়িয়ে ধরে বলল তাহমিদ। মা বলেছিলেন ছোটবেলা থেকেই আপনার স্বপ্ন ছিল স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়ার। আজ যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনি বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন, তখন কেন যেতে চাইছেন না? এমন সুযোগ বারবার আসে না। সুযোগটা আপনি হেলায় হারাবেন না। তোমাকে ছেড়ে ইউকে কেন? ঢাকার বাইরে গিয়ে একদিনের জন্য আমার থাকা সম্ভব নয়। এজন্যই আমি ইউকে থেকে ফিরে এসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষের জন্য সেটা সম্ভব হলো না। তারা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে উদগ্রীব হয়ে গিয়েছিল। শুধুমাত্র আমার জন্য আপনি নিজের স্বপ্ন বিসর্জন দেবেন, এটা আমি হতে দিব না। আপনি ইউকে যান, বাড়ির সকলেই চান আপনি বিদেশ থেকে পড়ে দেশে এসে গরিব দুঃখীদের সেবা করুন। তাদেরকে আপনি নিরাশ করবেন না। বিদেশে না পড়েও গরিব দুঃখীদের সেবা করা যায়। আমি প্রতি শুক্রবার গরিব দুঃখীদের বিনা টাকায় চিকিৎসা করব। তাদের ওষুধ থেকে শুরু করে অপারেশনও করব নিজের খরচে, এবং এটা আমি আজীবন করব। আপনি সত্যি ইউকে যেতে চান না? তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। পেশার খাতিরে যদি ঢাকার বাইরে কোথাও গিয়ে রাত কাটাতে হয়, সেখানেও তোমাকে সঙ্গে নিয়ে যাব। তাহমিদের কথা শুনে কুহুর কপাল চাপড়াতে ইচ্ছে করলো। শুধুমাত্র ওর জন্য মানুষটা ইউকে যাবে না এটা ভাবতে নিজেকে দোষী মনে হচ্ছে। এমন কেন মানুষটা? তবে কুহু হাল ছাড়তে চাইল না। কিছু বলার জন্য মুখ খুলল, তবে তার আগে তাহমিদের মজবুত বাঁধনে আটকা পড়ল। ওকে কথা বলার সুযোগ দিল না তাহমিদ। ব্যস্ত হয়ে পড়ল ওর নারীকে নিয়ে। মা, আপনার কি শরীর খারাপ? আপনাকে এমন মনমরা লাগছে কেন? সকাল থেকেই দেখছি চুপচাপ আছেন। কুহুর ডাকে চমকে পেছনে তাকালেন তাহমিনা আক্তার। চোখের পানি মুছে হাসার চেষ্টা করলেন। আয়, আমার কাছে এসে বস। তাহমিদ কোথায়? তাহমিনা আক্তার প্রসঙ্গ পাল্টাতে কুহুকে পাল্টা প্রশ্ন করলেন। বন্ধুর ফোন পেয়ে উনি বাইরে গেছেন। এবার বলুন আপনার কি হয়েছে? সকাল থেকে কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আপনি একবারও উত্তর দেননি। এখন আবার রুমে বসে কাঁদছেন। আপনাকে কাঁদতে দেখলে আপনার ছেলে বাবা কত কষ্ট পাবে জানেন না? আপনার মুখ ভার দেখলে আমারও কষ্ট হয়। মাকে হারিয়ে আপনাকে পেয়েছি মা হিসেবে। সেই আপনি যদি আমার কাছ থেকে নিজের কষ্ট লুকাতে চান, তবে আমার খারাপ লাগবে মা। কুহু কাপা কাপা গলায় বলল। কুহুর কথা শুনে তাহমিনা আক্তার চমকে উঠলেন। এই মেয়েটা যে তাকে প্রচণ্ড ভালোবাসে সেটা বুঝতে পারেন তিনি। বাসায় থাকলে মেয়েটা তার আশেপাশেই থাকবে, এটা সেটা করে দেবে, গল্প করবে, এগুলো ভালোই লাগে তাহমিনা আক্তারের। আর এজন্যই বোধ করি তো কুহুকে সত্যিটা বলতে বাধ্য হলেন। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। কত বছর হয়ে গেছে বড় আপাকে দেখি না। তুলিটার কোনো খবর পাই না। অসুস্থ মেয়েটা কেমন আছে জানি না। বড় আপাই আমাকে কোলে পিঠে করে বড় করেছে। এমনও দিন গেছে আপা নিজের খাবার আমাকে খাইয়েছে। আজ সেই আপার সঙ্গে আমার যোজন যোজন দূরত্ব। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপা। এই দুনিয়ায় আপাই আমার একমাত্র আপনজন ছিল, অথচ আমার কুলাঙ্গার ছেলের ভুলে সেই আপা আমাকে পর করে দিয়েছে। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠলেন তাহমিনা আক্তার। কুহু দুহাতে আগলে নিল তাহমিনা আক্তারকে। আলতো হাতে তার চোখের পানি মুছে দিয়ে বলল। কাঁদবেন না মা। অনেক বছর যখন ধৈর্য ধরেছেন, আরো কিছুদিন ধৈর্য ধরুন। আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। দেখবেন একদিন ভাইয়াও নিজের ভুল বুঝতে পারবে। ভাইয়া ফিরে আসবে আপনাদের কাছে। মা, আমরা সন্তানরা সবসময়ই নিজেদের বুদ্ধিমান মনে করি। বাবা মা যে সন্তানের ভালো চায় সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারি আমরা ভুল ছিলাম। দেরি হলেও স্বীকার করতে বাধ্য হই। বাবা মা সন্তানের ভালোর জন্যই নিজেদের জীবন উৎসর্গ করে।
ভাইয়াও বুঝবে সে ভুল ছিল, তার সিদ্ধান্ত ভুল ছিল। একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই ঘটবে। তাহমিনা আক্তার মলিন হেসে তাকালেন কুহুর দিকে। এই মেয়েটাকে তিনি যত দেখেন ততই অবাক হন। এতটুকু মেয়ের মাঝে ধৈর্য, সততা, সহনশীলতা আর নিষ্ঠা দেখে তিনি সত্যি প্রতিবারেই অভিভূত হন। তোর কথাই যেন ঠিক হয় রে মা। তোর মুখে আসার বাণী শুনে এখন আমার নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে করছে একদিন সব ঠিক হয়ে যাবে। এবার তাহলে মন খুলে হাসুন, আর আমাকে কথা দিন আর কখনোই মন খারাপ করে থাকবেন না। কুহুর কথায় সত্যি হেসে ফেললেন তাহমিনা আক্তার। তিনি কুহুর কপালে চুমু দিয়ে বললেন, কথা দিলাম আমার মা, আর কোনোদিনই মন খারাপ করে থাকবো না। এবার তাহলে চলুন রান্নাঘরে যাই। আপনি শুধু আমাকে বলে দিন রাতে কি রান্না হবে, আমি রান্না করব, আপনি দেখবেন। তোকে রান্না করতে হবে না, আমি সব রান্না করব। তুই বসে বসে দেখবি আমি কিভাবে রান্না করি। আগে তো রান্নাঘরে চলুন, পরে দেখা যাবে কে রান্না করবে। কুহু শাশুড়িকে নিয়ে রান্নাঘরে গেল। কুহু, একবার আমার রুমে আসবি? রান্না শেষ করে রুমে আসতেই রাখি আক্তার কুহুর রুমে এসে বললেন। রাখি আক্তারের দিকে তাকিয়ে কষ্ট হলো কুহুর। এই কয়দিনে বড় মার চেহারায় আমূল পরিবর্তন এসেছে। বড় মা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রুম থেকে বের হয় না। এই কয়দিনে বড় মা হাসতে ভুলে গেছে। তুমি আগে এখানে এসে বসো বড় মা। মা কাবাব বানিয়েছে, আমার জন্য আলাদা করে রুমে পাঠিয়ে দিয়েছে। তুমি 2টা কাবাব খেয়ে আমাকে বলো কেমন হয়েছে খেতে। কুহু ইচ্ছে করেই রাখি আক্তারকে রুমে ডাকলো। আমাকে রুমে দেখলে তামিম রেগে যাবে। ওর যা রাগ, ছোটবেলা থেকে ওর রাগকে ভয় পায় সকলে। তুই আমার রুমে আয়, তোর চাচা বাইরে গেছে, ও আসার আগেই তোর সঙ্গে কিছু কথা বলবো। কুহু কথা না বাড়িয়ে রাখি আক্তারের সঙ্গে তার রুমে গেল। কি বলবে বড় মা? কুহুরে, আমাকে মাফ করে দিস মা। তোদের সকলের অন্যায় করেছি আমি। তোদেরকে অপমান করেছি, সকলের সামনে ছোট করেছি, কষ্ট দিয়েছি। সব কিছুর জন্য তোর কাছে ক্ষমা চাইছি আমি। আমার অপরাধের বোঝা ভারী হয়ে গেছে, সেজন্যই আজ সকালে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোদের কাছে ক্ষমা চেয়ে অপরাধের বোঝা হালকা করতে চাই। কুহুর হাত ধরে কান্নায় ভেঙে পড়ল রাখি আক্তার। এভাবে বলতে নেই বড় মা, তুমি আমার মাতৃষ্মা। মা হয়ে সন্তানের কাছে কেন ক্ষমা চাইবে তুমি? যেই তুমি আমরা ভুল করলে তুমি শাসন করবে, আমাদের আদর করে বুকে টেনে নেবে, সেই তুমি কেন ক্ষমা চাইবে? তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক কিছু। তুমি আর এভাবে চুপ থেকো না। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। তুমি গিয়ে বড় মা, মা, চাচি, দিদুন সবার সঙ্গে সময় কাটাও, দেখবে তোমারও ভালো লাগবে। তুই সত্যি অসাধারণ একটা মেয়ে কুহু। তোর মতো মেয়ে জন্ম দিতে সবাই পারে না। আইরিন নিজেও অসাধারণ ছিল বলে তোর মতো অসাধারণ মেয়েকে জন্ম দিতে পেরেছে। জানি না আমার দোয়া কাজে লাগবে কিনা, তবুও তোকে দোয়া করছি তুই সুখী হবি। দুনিয়ার সকল সুখ তোকে এনে দেবে তামিম। এই বাড়ির সকলেই তোকে মাথায় তুলে রাখবে। তুই হবি এই পরিবারের মধ্যমণি। তোর ছোঁয়ায় এই বাড়িটা দুনিয়ার বুকে এক খণ্ড স্বর্গে পরিণত হবে। সারা জীবন এমনই থাকিস মা। বড়মার কথাগুলো শুনে খুশিতে কুহু কেঁদে ফেলল। এমন বড় মাকেই তো ওরা সব সময় চেয়ে এসেছে। আচ্ছা, তুমি তো পার্শান কেন? তুমি এতটা শক্ত মনের মানুষ, সেটা আমি আগে জানলে তোমার সঙ্গে বিয়েতে রাজি হতাম না। দৃষ্টির রাগী গলার স্বর শুনে নিহান ওর দিকে কপাল কুঁচকে তাকালো। কি ব্যাপার? কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আমি আবার কি করলাম? 2 মাস হচ্ছে চাচাকে দেখি না। চাচা সেই যে ঢাকায় গেছে, তারপর আর তুমি নাটোরে যাওনি। আমার কি সেখানে যেতে ইচ্ছে করে না? ঘটনা কি? বাড়িতে যাওয়ার জন্য এমন উতলা হচ্ছিস কেন? আমার শ্বশুর বাড়িতে আমি যেতে চাইছি। এখানেও ঘটনা জানতে চাচ্ছ তুমি? স্বীকার করতেই হবে,
তুমি একখান চিড়িয়া, সব কিছুতেই সন্দেহ করার প্রবণতা তোমার মধ্যে ব্যাপক হারে টের পাচ্ছি। লাভ নেই, আমাকে অযথা সন্দেহ নিজের বিপদ ডেকে এনো না, বলে দিচ্ছি। আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে সেটা বলো। আগামী 25 দিনের মধ্যে ছুটি নিতে পারবো না, তাই বাড়িতে যাওয়ার জন্য উতলা হওয়া লাভ নেই। 25 দিন মাই ফুড। আমি আগামী শুক্রবার সকালে শ্বশুর বাড়িতে থাকতে চাই। তুমি না নিয়ে গেলে আমি একাই বাড়িতে চলে যাব। আর একবার বাড়িতে গেলে আমাকে 2 বছরের আগে নিয়ে আসতে পারবে না, আর গ্যারান্টি আমি দিতে পারি। দৃষ্টির দিকে তাকিয়ে নিহান প্রমাদ গুনল। দৃষ্টির মুখ দেখে নিহান বুঝতে গেছে এই মেয়েটা ওকে মিথ্যা হুমকি দিচ্ছে না। কোকিলা রে, তাড়াতাড়ি আমার জন্য শরবত নিয়ে আয়। বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, অথচ এ বাড়ির কেউই আমার দিকে নজর দিচ্ছে না। বাড়ির বউয়ের ভাই বলেই বোধহয় আমার কোনো সম্মান নেই এ বাড়িতে, অথচ আমি খালি হাতে বোনের বাড়িতে বেড়াতে আসিনি। এই বাড়ির প্রত্যেক আন্ডা বাচ্চার জন্য চকলেট চিপস এনেছি, নিজের জন্যও কিনেছি কতগুলো। এসব কিনতে গিয়ে আমার কতগুলো টাকা খরচ হয়ে গেল, কিন্তু তোর বাড়ির লোকজন এখন পর্যন্ত আমাকে আপ্যায়ন করলো না। রাশেদিন বাড়িতে ঢুকেই হম্বিতম্বি শুরু করলো আনান। আনানের ভাবভঙ্গি দেখে সকলেই মিটিমিটি হাসছেন। কুহুও হাসছে। ও এসে আনানের কাছে দাঁড়ালো। এদিকে এসে বসো বৌমার বড় ভাই, আপনার জন্য শরবত, পায়েস, কেক, কাস্টার্ড এনেছি। এগুলো খেয়ে নিজেও ধন্য হও, আমাদেরও ধন্য করো। আফরোজা নাজরি ট্রে ভর্তি খাবার এনে টেবিলে রেখে বললেন, সত্যিই রে কোকিলা, তোর শ্বশুর বাড়ির লোকজন এতটাও খারাপ নয়। এরা গুণী মানুষের কদর করতে জানে। কত নাস্তা দিয়েছে তোর শাশুড়ি, এগুলো শেষ করতেই আমার 1 মাস লেগে যাবে। এমন শাশুড়ি 1000 বছর বেঁচে থাক। বড় মামিকে খাবার আনতে দেখে আনান দাঁত কেলিয়ে বলল, এতদিন এসে মামিদের পেছনে ঘুর করতিস, আর যেই বোনকে তাহমিদের সঙ্গে বিয়ে দিলি তখনই আমরা বোনের শ্বশুর বাড়ির লোকজন হয়ে গেলাম। তুই তো সুবিধার মানুষ নয়। আনান খেতে দিলেই আত্মীয় ভালো, নয়তো খারাপ। আজ থেকে আমাদের মামি বলে ডাকবি না, বোনের শাশুড়ি বলে ডাকবি। নাজমা আক্তার কৃত্রিম রাগ নিয়ে বললেন, যথাজ্ঞা খালাম্মা, আজ থেকে তোমরা আমার খালাম্মা, নট মামি। এই যে খালাম্মা, তোমাদের ছেলের বউয়ের ভাই এসেছে, তোমরা এবার তাকে নিয়ে ব্যস্ত হও, তার পছন্দের খাবার রান্না করো। এই যে বিয়াই, তুমি কি শুধুমাত্র বাচ্চাদের জন্য এই চকলেট চিপস এনেছো? বড়দের জন্য কিছু আনোনি? ফল মিষ্টি এসব এনেছো? বোনের বাড়িতে আসতে গেলে নানা রকম জিনিসপত্র আনতে হয়, সেটা তোমার জানা আছে তো? কই দেখি আমাদের ফল মিষ্টি কোথায়? আনানের কথা শেষ হওয়ার আগেই শিকতা এসে ওকে জিজ্ঞেস করলো, চুপ থাক ফাজিল মেয়ে, আমি কি এনেছি সেটা কি তোকে দেখাতে হবে? মধুর সুরে বেয়াই ডেকে আমার পকেট ফাঁকা করার ধান্দায় আছিস? আমি ছাত্র মানুষ, টাকা খরচ করে ফল মিষ্টি কিনে আনতে যাব কেন? শ্বশুর বাড়িতে এসেছি নাকি যে ফল মিষ্টি বাধ্যতামূলকভাবেই আনতে হবে? আমি এসেছি বোনের শ্বশুর বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে আসিনি। আর আমি শ্বশুর বাড়িতে খালি হাতে যাওয়ার মানুষ নই। আনান ধমকে থামিয়ে দিল শিকতাকে। ধমকে শিকতা চোখ পাকিয়ে তাকালো আনানের দিকে। বড় ভাবি, আমাদের কুহুর ভাই দেখছি নিজের ভালোটা ভালোই বোঝে। শ্বশুর বাড়িতে ঠাকবাট নিয়েই যেতে চাচ্ছে, কিন্তু বোনের বাড়িতে এসেই কয়েকটা চকলেট আর চিপস নিয়ে। এই আত্মীয়কে নিয়ে কি করা যায় বলেন তো? এই আত্মীয় যে সুবিধাবাদী নয়, এটা বোঝা যাচ্ছে। এবার নাজমা আক্তার তার বড় যাকে বললেন, বাদ দে নাজমা, ছেলেটাকে আর ভয় দেখাস না। ও তো সত্যিই বলেছে। স্টুডেন্ট মানুষ, এর থেকে আর বেশি আর কি আনবে? ওকে তোরা খেতে দে। আনান, তুই বোধহয় সকাল থেকে না খেয়ে আছিস। তোকে কতবার বললাম আমাদের বাসায় এসে থাক, কিন্তু তুই আমাদের কোনো কথাই শুনিস না। আমাদের বাসায় থাকিস না ভালো কথা, নিহানের কাছে গিয়ে থাকিস না কেন? 2 ভাই একসঙ্গে মিলেমিশে থাকবি, এতে আমরা সবাই নিশ্চিন্তে থাকবো। তুই হোস্টেলে একা একা থাকছিস, এটা নিয়ে নিহান সারাক্ষণই চিন্তিত থাকে। তুই ওর কাছে গিয়ে থাকলে ছেলেটা নিশ্চিন্তে চাকরি করতে পারে। বড়রা সবসময় ছোটদের নিয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক মামি। আর রইল আমার আপনজনদের কথা, তাদের মতো ভালো মানুষ আমি কমই দেখেছি। কিন্তু মামি, আমার তোমাদের বাসায় মাঝে মধ্যে আসতেই বেশি ভালো লাগে। এখানে সব সময়ের জন্য থাকলে সেই ভালো লাগা বঞ্চিত হব আমি। মাঝে মধ্যে এসে তোমাদেরকে বিরক্ত করতে ভালো লাগে আমার। আর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সেটাই করতে চাই আমি।
আবার ভাইয়ার কথাই ধরো, সে নতুন চাকরিতে জয়েন করেছে, তাই আপাতত ভাইয়াকে বিরক্ত করতে চাচ্ছি না। আর দৃষ্টিও এখন ছোট, আমি ওদের সঙ্গে থাকলেই দৃষ্টির কাজ বেড়ে যাবে। আমি চাই না ওর সংসার জীবন শুরু হওয়ার আগেই সংসারের প্রতি বিরূপ ধারণা পোষণ করুক। ও একটু বড় হোক, বুঝতে শিখুক।